ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর পঞ্চম অধ্যায়ে। দেখবে তোমরা সমকালীন ভারতের নাগরিক সমাজের যে আন্দোলন, এই আন্দোলন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে মূলত 6 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের পরীক্ষায়। তার মধ্যে 2 নাম্বার অতি সংক্ষিপ্ত এবং 4 নাম্বারের সংক্ষিপ্ত কোশ্চেন। তো কী ধরনের কোশ্চেন হতে পারে এখান থেকে এবং কীভাবে উত্তর লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা এখান থেকে হয়ে থাকে সেটা হলো সুশীল নাগরিক সমাজ, এবং সেই সুশীল নাগরিক সমাজ কাকে বলে, সুশীল নাগরিক সমাজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখান থেকে 4 নাম্বার হতে পারে। দ্বিতীয় যে প্রশ্ন হয় তোমাদের, সেখানে আছে নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলন সম্পর্কে, আন্দোলনের বৈশিষ্ট্য, আন্দোলনের নেতৃত্ব, এগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। তৃতীয়ত হচ্ছে চিপকো আন্দোলন, এই একইভাবে চিপকো আন্দোলনের যে ইতিহাস, চিপকো আন্দোলনের গুরুত্ব, এখান থেকে কোশ্চেন হতে পারে। আর 4 নাম্বার হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এখান থেকে 4 নাম্বারের কোশ্চেন হতে পারে। তাহলে 2 নম্বরের অতি সংক্ষিপ্ত এবং 4 নম্বরের সংক্ষিপ্ত কোশ্চেন এখান থেকে হবে। টোটাল 6 নম্বরের কোশ্চেন এখান থেকে হবে। আমরা একে একে আলোচনা করব। তো আজকে মূলত আমরা আলোচনা করব সুশীল নাগরিক সমাজ বলতে কি বোঝায় এবং তাদের যে আন্দোলনের বৈশিষ্ট্যগুলো। দ্বিতীয়ত নর্মদা বাঁচাও যে আন্দোলন রয়েছে তোমাদের, নর্মদা বাঁচাও আন্দোলনের উপর আমি আলোচনা করব, সেখান থেকে পরীক্ষায় আসতে পারে। এবং নেক্সট এপিসোডে আলোচনা করব চিপকো আন্দোলন এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা তোমাদের হতে পারে সেটা হলো সুশীল নাগরিক সমাজ কাকে বলে, এবং এই সুশীল নাগরিক সমাজের যে ভূমিকা, সুশীল নাগরিক সমাজের বৈশিষ্ট্য হতে পারে, ভূমিকা হতে পারে, বা সুশীল নাগরিক সমাজ বলতে কি বোঝো, এই সমাজের গুরুত্বটা কি, গণতন্ত্রের প্রভাব কি, বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। মোটামুটি কোশ্চেনের উত্তরটা প্রায় একরকম, তোমরা একটু বুঝে নাও। সুশীল নাগরিক সমাজ নামটা থেকে বুঝতে পারছো যে সুশীল নাগরিক সমাজ, সুশীল মানে হচ্ছে ভালো নাগরিক। তোমরা জানো নাগরিক মানে হচ্ছে যারা রাষ্ট্রে জন্মগ্রহণ করে এবং রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে থাকে এবং রাষ্ট্রের প্রতি তারা কর্তব্য পালন করে। এই নাগরিকদের মধ্যে যারা সুগুণের অধিকারী তারাই সুনাগরিক বা সুশীল নাগরিক। এই সুশীল নাগরিক এরা কিভাবে আন্দোলন করে বা আন্দোলনে কিভাবে তারা প্রভাব বিস্তার করে, এটাই হচ্ছে এই প্রশ্নের মূল আলোচ্য বিষয়। তা সুশীল নাগরিক তারা হচ্ছে এমন এক ধরনের নাগরিক সমাজ যা রাষ্ট্র এবং পরিবারের বাইরে, একদম সাধারণ মানুষ, রাষ্ট্র এবং পরিবারের বাইরে থেকে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনে তারা অংশগ্রহণ করে। এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষ যাতে সুবিচার পায়। সাধারণ মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করে এবং নেতৃত্ব গ্রহণ করে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সরকার যে নীতি নির্ধারণ করেছে, সরকারি নীতি নির্ধারণকে প্রভাবিত করা, সরকার যাতে জনগণের মঙ্গলে কর্মসূচি গ্রহণ করে তার ব্যবস্থা করা, পরিবেশগত বিভিন্ন যে সরকার যে বিভিন্ন পরিবেশগত বিরোধী আইন প্রণয়ন করে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তারপরে তোমার রয়েছে সামাজিক ন্যায় বিচার পাইয়ে দেয়া, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটাও তাদের অন্যতম লক্ষ্য হতে পারে। যারা অবহেলিত সংখ্যালঘু জাতি, তাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় তার জন্য তারা লড়াই করতে পারে। সরকারের যে বিভিন্ন দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে এই সুশীল নাগরিক সমাজ পথে নামতে পারে, লড়াই করতে পারে।
তাহলে তোমরা বুঝতে পারলে যে সুশীল নাগরিক সমাজ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একটা উন্নত ধরনের সমাজ বা পরিবেশ গড়ে তোলা, এবং সরকার যে নীতি নির্ধারণ করছে সেই নীতিকে তারা আন্দোলনের মাধ্যমে প্রভাবিত করা। এটাই হচ্ছে সুশীল নাগরিক সমাজ এবং তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এবার আসি কি বৈশিষ্ট্য রয়েছে বা তাদের গুরুত্বটা কি। প্রথমত, এই আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম সহায়ক। গণতন্ত্র প্রতিষ্ঠায় এই আন্দোলন অন্যতম ভূমিকা পালন করে। কারণ তোমরা জানো যে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, যেখানে জনগণই শেষ কথা বলে। জনগণ জনগণের হয়ে প্রতিনিধি নির্বাচন করে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা গণতন্ত্রে জনগণের কাছে দায়বদ্ধ থাকে তাদের নীতি ও কার্যাবলীর জন্য। তো এই গণতন্ত্রকে আরও মজবুত বা শক্তিশালী করেছে এই সুশীল নাগরিক সমাজ। তারা জনমত গঠন করে, সরকার যে সমস্ত কর্মসূচি রূপায়ণ করে সেই কর্মসূচির মধ্যে যদি দুর্নীতি থাকে তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে সুশীল নাগরিক সমাজ জনমত গঠন করে এবং জনমত গঠন করে আন্দোলন চালায়। এইভাবে গণতন্ত্রকে সুশীল নাগরিক সমাজ সুপ্রতিষ্ঠিত করে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এবং গুরুত্ব। দ্বিতীয়ত এই আন্দোলন সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত করে, মানবাধিকার সুরক্ষিত করে। এছাড়া তোমার সামাজিক যে বিভিন্ন ন্যায় বিচার, এই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সুশীল নাগরিক সমাজের অবদান কিন্তু অনস্বীকার্য। ন্যায় বিচার তোমরা জানো, ন্যায় বিচার মানে ন্যায্য বিচার। এই ন্যায্য বিচার অর্থাৎ মানুষে মানুষে যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধেও সুশীল নাগরিক সমাজ লড়াই করে। এর মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং মানবাধিকার মানে অক্ষুণ্ণ থাকে। তৃতীয়ত, আন্দোলন পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশের ভারসাম্য বজায় রাখে, জীববৈচিত্র্য সেটা রক্ষা করে এই আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ বনাঞ্চল বা বনভূমি সংরক্ষণ, ভূমিক্ষয় প্রতিরোধ, বিভিন্ন প্রকার আন্দোলনের মাধ্যমে তারা এই যে বন এবং বন্যভূমি সেগুলো সংরক্ষণ করে। এটা তৃতীয় বৈশিষ্ট্য বা গুরুত্ব। চতুর্থত, এই আন্দোলনের মাধ্যমে জনমতের গুরুত্ব তোমরা আগেই বলেছি, জনমতের একটা গুরুত্ব আন্দোলনকারীরা গড়ে তোলে এবং এর মাধ্যমে সরকার যে দুর্নীতিমূলক কাজ যদি কোনো কারণে করে থাকে সেই দুর্নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এবং জনসচেতনতা এর মাধ্যমে বৃদ্ধি করে। এইভাবে এই আন্দোলনের যে গুরুত্ব বা আন্দোলনের যে বৈশিষ্ট্য সেটা তোমরা লিখবে। 4টে অন্তত মিনিমাম লিখবে, কারণ এখান থেকে সুশীল নাগরিক সমাজ বলতে কি বোঝো 1 নম্বরে আসতে পারে, এবং আন্দোলনের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা গণতন্ত্রে এই আন্দোলনের প্রভাব এরা 3 নম্বরে আসতে পারে। তাহলে 4টে পয়েন্ট মোটামুটি তোমরা মনে রাখবে। এখান থেকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয়েছে যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হলো নর্মদা বাঁচাও আন্দোলন। এই নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে এবার আমি বিস্তারিত আলোচনা করব। সম্প্রতিকালে ভারতবর্ষে যত ধরনের আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন হলো এই নর্মদা বাঁচাও আন্দোলন। এটা স্বাধীন ভারতবর্ষের ইংরেজ আন্দোলনের পরে, ইংরেজ বিরোধী আন্দোলনের পরে স্বাধীন ভারতবর্ষে এটাই ছিল অন্যতম বড় একটা আন্দোলন। স্বাধীন ভারতবর্ষে সর্দার বল্লভভাই প্যাটেল, তখন তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই নর্মদা নদীর উপরে কিছু পরিকল্পনা করেছিলেন এবং সেই পরিকল্পনা 1961 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরও পরবর্তীকালে 1980 সালে নর্মদা নদীর উপরে ছোট বড় অসংখ্য বাঁধ নির্মাণ করে প্রায় 3000 মতো ছোট বাঁধ, 135টা মাঝারি বাঁধ এবং 30টা বড় বাঁধ নির্মাণ করে মূলত জলবিদ্যুৎ উৎপাদন এবং জলসেচ প্রকল্প
এই দুটোকে বাস্তবায়িত করার জন্য ওই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য তারা এই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। তোমরা জানো যে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, এটা পশ্চিম বাহিনী নদী, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী, যে নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর যে উপত্যকা, সেই উপত্যকায় যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল, বিশেষ করে বিভিন্ন জনজাতি, এসসি এসটি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, এছাড়াও অন্যান্য সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে এই নদীর উপত্যকায় এবং অববাহিকায় বসবাস করে আসছিল, তারা এই বাঁধ নির্মাণের ফলে বাস্তুচ্যুত হয়। লক্ষ লক্ষ হেক্টর জমি এবং বনাঞ্চল এই বাঁধ নির্মাণের জন্য জলের তলায় তলিয়ে যায়। ফলে এখানকার জনগণ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা প্রথম এই আন্দোলনে এগিয়ে আসে। তারা ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই বাঁধ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। এই আন্দোলনের সঙ্গে যোগদান করে সুশীল নাগরিক সমাজ। সুশীল নাগরিক সমাজ এবং পরবর্তীকালে বিভিন্ন বিদ্বজনেরা এই আন্দোলনে যোগদান করে। ফলে আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয়। ঘরে এবং বাইরে, শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও এই আন্দোলনের প্রভাব কিন্তু ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেধা পাটেকর এই আন্দোলনে যখন অংশগ্রহণ করে, আন্দোলনের একটা উৎকর্ষতা লাভ করে এবং মেধা পাটেকরের সঙ্গে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিল, আন্দোলনকে আরও বেশি প্রাণবন্ত সজীব করে তুলেছিল, তারা হলেন বাবা আমতে, সরলা দেবী, তারপরে যোগিনী ভাই, কমলা দেবী, উর্মিলা দেবী, বাবা আমতে, এছাড়া বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায় এবং তোমরা জানো বিখ্যাত অভিনেতা আমির খান, তিনিও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল বিকাশ চাইয়ে বিনাশ নেহি, অর্থাৎ উন্নয়ন চাই, ধ্বংস নয়। পরিস্থিতির চাপে পড়ে সরকার শেষ পর্যন্ত রিভিউ প্যানেল গঠন করতে বাধ্য হয় এবং পরবর্তীকালে আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টও এই বাঁধ নির্মাণ, বিশেষ করে সর্দার সরোবর বাঁধ, যেটা সবচেয়ে বড় বাঁধ ছিল সর্দার সরোবর বাঁধ, সেই বাঁধ নির্মাণও কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া আন্দোলনের চাপে পড়ে সরকার বাস্তুহারা যারা ছিল তাদের পুনর্বাসন দিতে বাধ্য হয়। এছাড়া এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ক্ষতিপূরণ দিতে কিন্তু বাধ্য হয়েছিল। বিশ্ব ব্যাংক পরিস্থিতির চাপে পড়ে চাপে পড়ে তারা কি করলো, যে টাকা তারা দেবে বলেছিল, যে টাকা তারা ঋণ দেবে বলেছিল, সেই ঋণ দেয়া থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। এইভাবে নর্মদা বাঁচাও আন্দোলন, বিশেষ করে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল মেধা পাটকর এবং তার যে অন্যান্য নেতৃবর্গ, তাদের যে সাফল্য হয়েছিল আন্দোলনে, এ কথা বলার অপেক্ষা রাখে না। কারণ তোমরা দেখলে যে আন্দোলনের চাপে পড়ে সরকার তার নতি স্বীকার করে, তার নীতির পরিবর্তন করে, কিছু বাঁধ নির্মাণ বন্ধ রাখে, তাছাড়া বাস্তুহারাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, অর্থনৈতিক ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করে। বিশ্ব ব্যাংক শেষ পর্যন্ত তাদের অর্থনৈতিক যে সাহায্য বা ঋণ সেটা প্রত্যাহার করে নেয়। পরিবেশের ভারসাম্য বা জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার আইন পর্যন্ত প্রণয়ন করতে বাধ্য হয়। এটাই ছিল এই আন্দোলনের সবচেয়ে বড় পাওনা বা সাফল্য। এইভাবে তোমরা 4 নম্বরের মতো সাজিয়ে নেবে, মানে আন্দোলনের উৎপত্তি থেকে শুরু করে আন্দোলনের গুরুত্ব বা মানে কনক্লুশন পর্যন্ত, উপসংহার পর্যন্ত 4 নম্বরের মতো তোমরা সাজিয়ে নেবে। তাহলে 2 + 4 এই অধ্যায় থেকে
কোশ্চেন হবে 4 নম্বরের নর্মদা বাঁচাও আন্দোলন। এই যে কটা আন্দোলন আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।